আজকে তোমাদের আমি ভূমিকম্প, আর্থকোয়েক বা ভূমিকম্প, তোমরা কথাটা শুনেছো। ভূমিকম্প বা ইংরাজিতে আর্থকোয়েক বলা হয়। হঠাৎ করে দেখবে পৃথিবীর মাটি কেঁপে ওঠে। এবার সেটা কি কারণে হয়, কেন হয়? এটা আমাদের সবারই জানতে ইচ্ছে করে যে হঠাৎ করে কেন পৃথিবীর মাটি কেঁপে ওঠে। সেটা সম্বন্ধেই তোমাদের আজকে আমি একটু অল্প ছোট করে ক্লাস 8-এর সিলেবাস অনুযায়ী আলোচনা করে দিচ্ছি। দেখো, ভূমিকম্প হচ্ছে পৃথিবীতে যখন হঠাৎ করে মাটি কম্পিত হয়, তাকে বলা হয় ভূমিকম্প। সেটা প্রাকৃতিক কারণেও হতে পারে, আবার কৃত্রিম কারণেও হতে পারে। এটা সম্বন্ধে আলোচনা করার আগে ডিটেল তোমাদের বইয়ে আছে, যাত আমি একটুখানি মানে যে সান আন্দিজ চ্যুতি, যেটা ফল্ট, সান আন্দিজ ফল্ট, এটা নিয়ে একটুখানি আলোচনা করে দিচ্ছি। দেখো, কারণ এগুলোতে ভূমিকম্প খুব বেশি হয়, সেই জন্য। আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো মনোরম জলবায়ুর এই শহর পৃথিবী বিখ্যাত। এই যে সান ফ্রান্সিসকো, এটা যেহেতু ভূমিকম্প প্রবণ এলাকা, তাই এটা দিয়ে একটা আমি শুরু করলাম। তোমাদের বইয়ে এই রকমই আছে। আচ্ছা, কিন্তু এই শহরে বসবাস করা বেশ ঝুঁকিপূর্ণ। সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলস শহর দুটো সান আন্দ্রিজ ফল্টের প্রায় ওপরেই অবস্থিত। এই যে ফল্ট, সান আন্দ্রিজ চ্যুতি দেখেছ, এইখানেই অবস্থিত সান ফ্রান্সিসকো আর এই যে লস অ্যাঞ্জেলস। এই অঞ্চলে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় পাত। এটা কেন হয় না, এইখানটা কেন ভূমিকম্প প্রবণ? না, এই যে প্রশান্ত মহাসাগরের যে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় পাত এবং উত্তর আমেরিকা পাত, এই যে উত্তর আমেরিকা পাত, এটা উত্তর আমেরিকা পাত আর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় পাত, এই দুটো পাত কি করছে, দক্ষিণে পাশাপাশি অগ্রসর হচ্ছে। এরা দক্ষিণে পাশাপাশি অগ্রসর হচ্ছে। আমরা আগেও পড়েছি যে এরকম পাশাপাশি দুটো পাত অনেক সময় অগ্রসর হয়। এই একটা কাছাকাছি অবস্থান হয় এটা। এরা কি হয়, এরা একে অপরে পাশ কাটিয়ে চলে যায়। একে অপরে পাশ কাটিয়ে চলে যায়, এইদিকে চলে যাচ্ছে, এইদিকে চলে যাচ্ছে। কিন্তু কেউ কারোর সঙ্গে ধাক্কা খাচ্ছে না। সেই রকমই দুটো পাত এরকম এই জায়গায় পরস্পরের দিকে থেকে মানে পাশ কাটিয়ে চলে যায়। ফলে সংলগ্ন অঞ্চলটা ভূগাঠনিকভাবে অত্যন্ত অস্থির। এবার যদি ভূত্বক ওইভাবে চলাচল করে, তাহলে জায়গাটা অস্থির হবেই। যেহেতু দুটো পাতের সংযোগস্থল, দুটো নড়াচড়া করছে, তাহলে এখানে অস্থির হবেই। প্রায় সেই ভূ আলোড়ন ও ভূমিকম্প ঘটতে থাকে। যেমন 1906 সালের শক্তিশালী ভূমিকম্পে সান ফ্রান্সিসকো শহর প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। আচ্ছা, এবার দেখো কেন ওই ঘটনার উদাহরণটা দিলাম, সেটা এবার বলছি। দেখো, পৃথিবীর প্রায় প্রতিটা পাত সীমানা অত্যন্ত ভূমিকম্প প্রবণ। পাত সীমানা, তোমরা এর আগে আমি ভালো করে পাত সম্বন্ধে আলোচনা করে দিয়েছি। তাদের যে সীমানা, দুটো পাতের যে সীমানাগুলো, সেগুলো খুব ভূমিকম্প প্রবণ হয়, কারণ সেখানেই তো নড়াচড়া করলে তার এফেক্টটা বেশি পড়ে, ফলটা। আর এই জন্যই আগ্নেয়গিরি এবং ভূমিকম্প কেন্দ্রগুলো প্রায়শই একই জায়গায় অবস্থিত হয়, মানে ওই পাতের সংযোগস্থলেই অবস্থিত হয়, দুটো পাতের সংযোগস্থলে। তবে ভূ আলোড়ন, পাত সঞ্চরণ, অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক কারণ ছাড়াও, এই যে তিনটে কারণ, ভূ আলোড়ন, পাত সঞ্চরণ, অগ্ন্যুৎপাত, এর মতো প্রাকৃতিক কারণ ছাড়াও, এগুলো তো আছেই, পাত সঞ্চরণের ফলে হয়। এছাড়াও ভূগর্ভে গহ্বর, খনি ও সুড়ঙ্গ খনন, জলাধার নির্মাণ, ধস, বোমা বিস্ফোরণ ইত্যাদি কৃত্রিম কারণেও ভূমিকম্পের সৃষ্টি হয়। ওই আগের কারণগুলো প্রাকৃতিক কারণেও তো ভূমিকম্প হয়। এছাড়া আমি প্রথমেই বললাম যে ভূমিকম্প হচ্ছে একটা ভূপৃষ্ঠের কম্পন, যেটা প্রাকৃতিক এবং কৃত্রিম দুটো কারণেই হয়। কৃত্রিম কারণগুলো কি না, এইগুলো ভূগর্ভে গহ্বর, খনি ও সুড়ঙ্গ খনন, এই যে অনেক ডিপ পর্যন্ত খনিতে গর্ত করছে, জলাধার নির্মাণ, ধস, বোমা বিস্ফোরণ, এই কারণগুলো হয়। এগুলো হচ্ছে কৃত্রিম কারণ। যদি তোমাদের প্রাকৃতিক কারণ বলে তাহলে প্রাকৃতিক কারণ লিখবে, যদি কৃত্রিম কারণ বলে কৃত্রিম কারণ লিখবে, আর যদি বলে যে কোনো বলে ভূমিকম্পের কারণ, তখন এই সব রকমই লিখতে হবে, প্রাকৃতিক বলে প্রাকৃতিকগুলো, কৃত্রিম বলে কৃত্রিমগুলো।
প্রতি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও কম্পিত হচ্ছে। পৃথিবীর স্থিতিস্থাপক অভ্যন্তরে কোনো সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হলে ভূত্বক কেঁপে ওঠে এবং ভূমিকম্প হয়। খুব চাপে আছে তো, হঠাৎ কোনো জায়গায় সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হয়ে গেল, হ্যাঁ, চাপটা রিলিজ হয়ে গেল, প্রেসার রিলিজ হয়ে গেল, তখন ভূত্বক কেঁপে ওঠে আর ভূমিকম্প হয়। আচ্ছা, ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তা হলো ভূমিকম্পের কেন্দ্র। তাহলে ভূমিকম্পের কেন্দ্র কি না, ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয়, যে স্থান, দেখো এখানে ছবিটা দেখো, যে স্থানে ভূপৃষ্ঠের নিচে যে স্থানে ভূমিকম্পের উদ্ভব হয় তাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র। অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিলোমিটার গভীর হয়। ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিলোমিটার গভীরে হচ্ছে কেন্দ্র থাকে। কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে ভূপৃষ্ঠে যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায়, এই যে কেন্দ্র থেকে উলম্ব মানে লম্বালম্বি, ভূপৃষ্ঠের যে স্থানে প্রথম পৌঁছাচ্ছে তাকে বলা হয় উপকেন্দ্র। খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় খুব আসে, ভূপৃষ্ঠের কেন্দ্র কাকে বলে, ভূপৃষ্ঠের উপকেন্দ্র কাকে বলে, খুব ভালো করে রাখবে, এই ছবিটাও পারলে করে রাখবে। হ্যাঁ, তাহলে কেন্দ্র উপকেন্দ্র হলো, যেমন দেখো একটা উদাহরণ দিয়ে খুব সুন্দর বলে দিয়েছে, পুকুরের মাঝে ঢিল ছুঁড়লে ঢেউগুলো যেমন বাইরের দিকে ছড়িয়ে পড়তে থাকে। হ্যাঁ, পুকুরের মাঝখানে যদি তুমি ঢিল ছোড়ো, দেখবে তোমরা সবাই জানো ব্যাপারটা, গ্রামের ছেলেরা তো বিশেষ করে পুকুরের মাঝে এরকম ঢিল ছুঁড়বে, দেখবে যে ঢেউগুলো ওই ঢিল ছোড়ার জায়গাটা থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে। ঠিক সেই রকম ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কেন্দ্র উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে। এই তরঙ্গগুলোকে বলা হয় ভূকম্পন তরঙ্গ বা সিসমিক ওয়েভ। ভূকম্পন তরঙ্গ 3 ধরনের হয়, এটাও খুব ইম্পর্টেন্ট যে ভূকম্প তরঙ্গ 3 ধরনের হয়, এটা তোমরা ভালো করে রাখবে। ভূকম্পন তরঙ্গ ক ধরনের হয়, কি কি, দেখো ভূকম্পের তরঙ্গ তাহলে 3 ধরনের কি কি হয় একটু আলোচনা করছি। প্রথম হচ্ছে প্রাথমিক তরঙ্গ। হ্যাঁ, তাহলে 3 ধরনের তরঙ্গ হয়, ভূকম্পের তরঙ্গ হয় 3 ধরনের। একটা হচ্ছে প্রাথমিক বা পি ওয়েভ, হ্যাঁ, প্রাথমিক তরঙ্গ নাম শুনেই বোঝা যাচ্ছে। আর একটা হচ্ছে এস ওয়েভ বা সেকেন্ডারি তরঙ্গ, আর একটা হচ্ছে যে এল ওয়েভ বা পৃষ্ঠ তরঙ্গ বলা হয়। হ্যাঁ, এই 3টেকে বাংলায় কী বলে, পি তরঙ্গ মানে হচ্ছে প্রাথমিক তরঙ্গ, পি তরঙ্গ মানে আচ্ছা, পি তরঙ্গ মানে হচ্ছে প্রাথমিক তরঙ্গ। প্রাথমিক তরঙ্গ নাম শুনে বোঝা যাচ্ছে সব থেকে দ্রুত 6 কিমি পার সেকেন্ড। দেখো 6 কিমি পার সেকেন্ড মানে বুঝতে পারছো কত দ্রুত যায়। হ্যাঁ, সেকেন্ডে 6 কিলোমিটার। এই তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথম এসে পৌঁছায়। হ্যাঁ, ওই জন্যই প্রাথমিক বা প্রাইমারি ওয়েভ বা পি ওয়েভ। হ্যাঁ, 3টেই বলা হয়, প্রাথমিক, প্রাইমারি বা পি ওয়েভ। তাহলে ভূপৃষ্ঠে সবচেয়ে দ্রুততম তরঙ্গ প্রথম এসে পৌঁছায়, এই তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথম এসে পৌঁছায়। আর একটা ভালো বৈশিষ্ট্য দেখো, কঠিন তরল গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে ক্রম সংকোচন ও প্রসারণ প্রক্রিয়ায় এই তরঙ্গ প্রবাহিত হয়। তাহলে খুব ইম্পর্টেন্ট, পি তরঙ্গ সবচেয়ে দ্রুত প্রথম ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। আর একটা কি ভালো বৈশিষ্ট্য দেখো, কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে। এটা শর্ট কোশ্চেন আসে যে ভূমিকম্পের কোন তরঙ্গ কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে। হ্যাঁ, এবার হচ্ছে দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ বা এস তরঙ্গ। এস তরঙ্গ কাকে বলে না, পি তরঙ্গের পরে এটা হচ্ছে 3 থেকে 5 কিলোমিটার পার সেকেন্ড, এর গতিবেগ একটু কম, ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। এটা পি তরঙ্গের পরে পৌঁছায়। বস্তুকণার ওপর নিচে ওঠানামার মাধ্যমে প্রবাহিত হয়। হ্যাঁ, এটা আবার যেমন ওটা ক্রমাগত সংকোচন প্রসারণের মাধ্যমে হয়, এটা বস্তুকণার এরম ওঠানামার মাধ্যমে প্রবাহিত হয় তরঙ্গগুলো।
এই তরঙ্গ তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। হ্যাঁ, এই তরঙ্গ তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না, শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তাহলে পেলে বৈশিষ্ট্য পার্থক্য পেলে অনেক সময় পার্থক্য আসে। তাহলে পি তরঙ্গ সবচেয়ে প্রথম যায়, তারপরে এস তরঙ্গ। পি তরঙ্গ কঠিন, তরল, গ্যাসীয় তিনটে পদার্থের মধ্যে দিয়েই যায় ক্রমসংকোচন ও প্রসারণ প্রক্রিয়ায়। আর এই এস তরঙ্গ হচ্ছে শুধু কঠিন পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে, তরল গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে না। আচ্ছা, আর একটা কী তরঙ্গ? ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর। এই যে উপকেন্দ্র, ভূপৃষ্ঠের ওপরে যে কেন্দ্র থাকে তার থেকে যে ভূপৃষ্ঠ বরাবর এই যে ছড়িয়ে পড়ছে, দেখছো হলুদ হলুদ যে এগুলো রাউন্ড রাউন্ড রয়েছে, ছড়িয়ে পড়ে, এর গতিবেগ হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার পার সেকেন্ড। একে বলা হয় পৃষ্ঠ তরঙ্গ বা লেভেল ওয়েভ বা এল ওয়েভ। আচ্ছা, লাভ তরঙ্গ এবং র্যালে তরঙ্গ, এই পৃষ্ঠ তরঙ্গগুলোর কারণেই বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়। অনেক সময় একটা কোশ্চেন আছে আমাদের, যে ভূমিকম্পের ফলে যে এই যে ঘরবাড়ি ভেঙে যায়, মানুষ মারা যায়, এগুলো কোন তরঙ্গের ফলে হয়? এগুলো হচ্ছে তোমার এই পৃষ্ঠ তরঙ্গের ফলে হয়। মনে থাকবে। আর পি আর এস ওয়েভকে যেহেতু ভেতরেই থাকে, এই জন্য একে দেহ তরঙ্গ বলে, এটাও একটা জেনে রাখবে। হ্যাঁ, এটা দেহ তরঙ্গ, আর এলটা হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ। ভূমিকম্প তরঙ্গগুলির প্রতিফলন প্রতিসরণ সমীক্ষা করে ভূ অভ্যন্তরীণ গঠন বিন্যাস সম্বন্ধে জানা সম্ভব। ভূ অভ্যন্তরের ভেতরে তো কোনো কিছু পাঠানোও যায় না, গলে যায় প্রচণ্ড তাপে চাপে। হ্যাঁ, ওই জন্য ওই ভূ অভ্যন্তরের ভেতরের যে আমরা বিন্যাসগুলো জানি, সেগুলো কিন্তু এই ভূমিকম্পের তরঙ্গ সাহায্যেই আমরা জানতে পারি। এটা একটা খুব ভালো ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যে ভূ অভ্যন্তরের ভেতর আমরা কী করে জানতে পারি সমস্ত গঠন সেগুলো সব ভূমিকম্পের এই তরঙ্গের দৈর্ঘ্য, এদের গতিবেগ, এইসব ইয়েতে জানতে পারি। আচ্ছা, একটা জিনিস তোমাদের একটুখানি আমি একটু বলে দিই, দেখো, যে ভূমিকম্প হচ্ছে পৃথিবীর স্থিতিস্থাপক অভ্যন্তরে কোনো সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হয়ে ভূত্বক কেঁপে উঠলে তাকে ভূমিকম্প বলে। হ্যাঁ, ভূমিকম্প প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে হয়ে থাকে। হ্যাঁ, এটা ভূমিকম্প কাকে বলে বললে তুমি এটা লিখতে পারো, তোমাদের বইয়েও আছে। হ্যাঁ, তোমাদের বইয়েও আছে এই এই কথাটা। এবার দেখো ভূমিকম্পের পরিমাপ। ভূমিকম্পের পরিমাপ আমরা কি করে করি? ভূমিকম্পের পরিমাপ করি সিসমোগ্রাফ বা ভূমিকম্প লিখো যন্ত্রের সাহায্যে। সিসমোগ্রাফ খুব ভালো করে মনে রাখবে, কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন অবশ্যই আসবে। ভূমিকম্প সিসমোগ্রাফ বা ভূকম্প লিখো যন্ত্রে মাপা হয়। এই ভূমিকম্প আমরা বলি না, রিক্টার স্কেলে এত মাত্রা হয়েছে, খুব বিধ্বংসী 7 হয়েছে, 8 হয়েছে, 4 হয়েছে, 5 হয়েছে, এগুলো এই যন্ত্রের সাহায্যে মাপি। পৃথিবীর বিভিন্ন স্থানে প্রচুর ভূমিকম্প পরিমাপ কেন্দ্র আছে, অনেক স্থানে এটা আছে। কোনো ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই একাধিক সিসমোগ্রাফের তথ্য তুলনা করে ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্রের অবস্থান, স্থায়িত্ব, তীব্রতা সব নির্ভুলভাবে বলে দেওয়া যায়। এই যে বিভিন্ন জায়গায় বসানো আছে, যখন ভূমিকম্প হয় সব জায়গার তথ্যগুলো নিয়ে কোথায় কেন্দ্র ছিল, কোথায় উপকেন্দ্র, স্থায়িত্ব কত, তীব্রতা কত, সব বলে দেওয়া যায় সঠিকভাবে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে। এবার সিসমোগ্রাফ যন্ত্রে এই সবই লিপিবদ্ধ করা হয়। আর ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতি ও তীব্রতা, আমরা বলি না রিক্টার স্কেলে এই মাত্রায় ভূমিকম্প হয়েছে, এই মাত্রায় ভূমিকম্প হয়েছে, সেটা সেই যে স্কেলটা যেটাতে মাপ করা হয় ভূমিকম্পের তীব্রতা, তাকে বলা হয় রিক্টার স্কেল। চার্লস রিক্টার, মনে রাখবে, বিজ্ঞানী চার্লস রিক্টার উদ্ভাবিত এই স্কেলের সূচক মাত্রা 0 থেকে 10। তাহলে স্কেলে থাকে 0 থেকে 10। প্রতিটা মাত্রার ভূমিকম্প তার আগের মাত্রার থেকে 10 গুণ বেশি শক্তিশালী। খুব ইম্পর্টেন্ট কথা। চলো, রিক্টার স্কেলে যদি 2 হয় কোনো জায়গায় মাত্রা, হ্যাঁ, আর কোনো জায়গায় যদি 3 হয়, তাহলে জানবে এই 2 জায়গার থেকে 10 গুণ বেশি ক্ষতি হয় 3 যেখানে হয়েছে। আবার 4 হলে আরও 10 গুণ বেশি। বুঝতে পেরেছ? মানে এক একটা স্কেলের এক একটা ঘর যাওয়া মানে, এক একটা মাত্রা যাওয়া পেরোনো মানে 10 গুণ করে ক্ষতি বেড়ে যায়। রিক্টার স্কেলে 6-এর ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলের 6-এর ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 8.5। আচ্ছা, এই রিক্টার স্কেলটা একটু দেখিয়েছে, দেখে নাও। হ্যাঁ, দেখো তোমার একদম ওপরে আছে 9, এখানে আছে 3। হ্যাঁ, 3-এর নিচে যেগুলো হয় মোটামুটি এই যে 2.5-এর নিচে দেখাচ্ছে, এর নগণ্য, এগুলো বোঝা যায় না। আর 3 থেকে 4, এই 4-এর একটু নিচে পর্যন্ত দেখো মৃদু, অনুভূত হয় না। এই 3.5 মোটামুটি 3.75 থেকে দেখো এইখান থেকে 5, এটা হচ্ছে কম, অনুভূত হয়, ক্ষয়ক্ষতি হয় না।
5 থেকে 6 হচ্ছে মাঝারি, খুব সামান্য অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়। 6 থেকে 7 হচ্ছে বেশি ক্ষয়ক্ষতি হয়ে যায়। 7 থেকে 8 প্রবল, বিরাট ক্ষয়ক্ষতি হয়। আর 8 থেকে 9 হচ্ছে বিরাট অঞ্চল জুড়ে ক্ষয়ক্ষতি হয়। 8 থেকে 9 মানে বিধ্বংসী ভূমিকম্প হয়ে যায়, যেটা সুমাত্রায় হয়েছিল 9.1 2004-এ যে সুনামিটা হয়েছিল। তার আগে নেপালে 2015 হয়েছিল 7.8, হাইতিতে হয়েছিল 7, ইটালিতে হয়েছিল 6.3। আচ্ছা, এখানে দেখো সব সিসমোগ্রাফের মূল গঠন এক। সিসমোগ্রাফ যন্ত্রটা এবার কেমন, এটা দেখো ছবিটা একটু দেখিয়ে দিয়েছে। শক্ত ফ্রেম, এই যে শক্ত ফ্রেম, যে স্প্রিংয়ের সাহায্যে, এই যে এখান থেকে একটা স্প্রিংয়ের সাহায্যে একটা বল ঝোলানো থাকে, আর বলের সাথে একটা এই পেনের মতো ঝোলানো থাকে। এই যে এখানে দেখো পেনের নিপের মতো ঝোলানো আছে, আর নিচে একটা রোল করা জিনিস আছে, তাতে কাগজ আটকানো থাকে। বেলুনের একদিকে বেলুনের গায়ে কাগজের রোল জড়ানো থাকে। ভূমিকম্পের সময় ওজনের সঙ্গে ঝোলানো পেন কাঁপতে থাকে। ভূমিকম্পের সময় মাটিতে বসানো থাকে, তো এটা যখন কাঁপতে থাকে এই বলটা নড়ে, আর এই পেনের আঁকিবুঁকিগুলো এখানে কাটতে থাকে। একেই সিসমোগ্রাফ যন্ত্র বলা হয়। এই যে এখানে দেখিয়েছি, এখানে আঁকিবুঁকি কেটেছে। আচ্ছা, এবার হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল। কোথায় বেশি ভূমিকম্প হয়? অভিসারী, অপসারী, নিরপেক্ষ সমস্ত ধরনের পাত সীমানায় ভূমিকম্প হলেও অভিসারী পাত সীমানায় সব থেকে বেশি তীব্র ভূমিকম্প হয়। তাহলে কোন পাত সীমানায় বেশি ভূমিকম্প হয়? অভিসারী মানে দুটো এগিয়ে আসে, পরস্পরের দিকে যে কোন পাত দুটো এগিয়ে আসে, সেখানে হচ্ছে বেশি ভূমিকম্প হয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিমজ্জিত পাত সীমানায়, হিমালয় ও আল্পস পার্বত্য অঞ্চলের অভিসারী সংঘর্ষ সীমানায় প্রায়শই ভূমিকম্প হয়। তাহলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, হিমালয় ও আল্পস পার্বত্য অঞ্চলে প্রায় হয়। পৃথিবীর নবীন পার্বত্য অঞ্চলগুলি ভূমিকম্প প্রবণ, যেমন হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বত, এখানে ভূমিকম্প খুব হয়। দেখো এগুলো দেখিয়ে দিয়েছে কোথায় কোথায় ভূমিকম্প হয়, যে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এখানে মধ্য আটলান্টিক শৈলশিরা, এখানে হিমালয় আল্পসের যে ইয়েটা, এই বেল্টটা, হ্যাঁ, এদিকে প্রশান্ত মহাসাগরের আগ্নেয় বলয়, এই জায়গাগুলো হচ্ছে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল পৃথিবীর মানচিত্রে প্রধান আগ্নেয়গিরি এবং ভূমিকম্প বলয়গুলি ভালো করে লক্ষ্য করো। পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে। এই যে দেখো জীবন্ত আগ্নেয়গিরি বলয়ের মতো ঘিরে রেখেছে, দেখছো? এই যে হচ্ছে প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে জীবন্ত আগ্নেয়গিরি। এই জন্য প্রশান্ত মহাসাগরের দুদিকের উপকূলের আগ্নেয়গিরি বলয়কে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বা আগ্নেয় বলয়, প্যাসিফিক রিং অফ ফায়ার বলা হয়। রিং অফ ফায়ার মানে একদম সবসময় জ্বলন্ত হয়ে আছে, অগ্নুৎপাত হচ্ছে। খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় বা অগ্নিবলয় কাকে বলা হয়? এখানে পৃথিবীর 70% ভূমিকম্প এই বলয়ে হয়, বেশিরভাগটাই এই বলয়ে হয়। এই বলয়ের প্রধান আগ্নেয়গিরিগুলি হলো মানচিত্রে শনাক্ত করো, আগ্নেয়গিরিগুলি মানচিত্রে শনাক্ত করো। দেখো ফুজিয়ামা আছে জাপানের, পিনাটুবা ফিলিপাইন্স, ক্র্যাকাটোয়া এই যেখানে আছে, পিনাটুবা, মাউন্ট ফুজি, সেন্ট হেলেন, হ্যাঁ, পারকুটিন, এসব দেওয়া আছে খানিকগুলো, সেন্ট হেলেন, হ্যাঁ, পোপোক্যাটিপেটল, হ্যাঁ, কোটোপ্যাক্সি ইত্যাদি। মেক্সিকো থেকে শুরু করে আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর, আল্পস, ককেশাস, হিমালয় হয়ে বিস্তৃত মধ্য পৃথিবীর পার্বত্য বলয় অথবা মধ্য মহাদেশীয় বলয়ে পৃথিবীর 20% ভূমিকম্প হয়। হ্যাঁ, এই যে আগের এইটা দেখালাম, এই যে এইখানটা, এই বেলটা, হ্যাঁ, এইটাতে 20% হয়। ইটালির ভিসুভিয়াস, হ্যাঁ, সিসিলির স্ট্রম্বোলি, তারপরে এটনা, পৃথিবীর প্রভৃতি আগ্নেয়গিরিগুলি এই বলয়ের অন্তর্গত। আচ্ছা, আমাদের দেশের কোন অঞ্চল কতটা ভূমিকম্প প্রবণ জেনে নাও। ভারতের 3 ভাগের 2 ভাগ অঞ্চলই ভূমিকম্প প্রবণ। তাহলে 3 ভাগের 2 ভাগ অঞ্চল ভূমিকম্প প্রবণ। ভূমিকম্প প্রবণতার বিচারে ভারতকে 5টি অঞ্চলে ভাগ করা যায়। ভারতের ভূমিকম্প বলয় প্রধানত হিমালয় পার্বত্য অঞ্চল, গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকায় বিস্তৃত। তবে শেষ 50 বছরে দাক্ষিণাত্যের মালভূমিতেও ভূমিকম্পের ঘটনা ঘটেছে। শ্রেণীকক্ষে এই 5টা ভূমিকম্প, দেখো এই ম্যাপটা দেখো, এই ম্যাপটা দেখো সুন্দর বলা আছে, দেখেছো? এই যে ইন্ডেক্স করা আছে, এই যে সবুজ অংশটা দেখো, এই যে 5টা ভাগে ভাগ করেছে ভারতকে, ভূমিকম্পের তীব্রতা মানে কতটা ভূমিকম্প হয়, কেমন হয়। অতি কম ঝুঁকিপ্রবণ, এই যে গ্রিনগুলো, সবুজগুলো, এগুলো খুব কম হয়, হ্যাঁ, হয়ই না প্রায়।
কম ঝুঁকিপ্রবণ হচ্ছে এই হালকা সবুজগুলো, এই সবুজের গায়ে গায়ে যেগুলো সেগুলো হচ্ছে এই যে মধ্য ভারত, এগুলো কম ঝুঁকিপ্রবণ। মাঝারি ঝুঁকিপ্রবণ এই গোলাপিগুলো, হ্যাঁ, এগুলো মাঝারি ঝুঁকিপ্রবণ। এই যে দক্ষিণ ভারতে কেরল টেরল এগুলো আছে, গুজরাট মহারাষ্ট্র এগুলো মাঝারি। আমাদের পশ্চিমবঙ্গ দেখো কম প্লাস মাঝারি দুটোই আছে। যথেষ্ট ঝুঁকিপ্রবণ এই তোমার হিমালয়ান অঞ্চল, দেখো যথেষ্ট ঝুঁকিপ্রবণ এইখানটাও আছে, গুজরাটের এই জায়গাটা, এইখানটা একটু আছে মুম্বাইয়ে। অতীব ঝুঁকিপ্রবণ এই দেখো এই অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর এগুলো অতীব ঝুঁকিপ্রবণ। এখানে কিছু জায়গা আছে দেখো, হ্যাঁ, দিল্লির কাছাকাছি হবে এগুলো, এই হিমাচল প্রদেশ, এই জম্মু কাশ্মীর এই জায়গাগুলো আছে, হ্যাঁ, গুজরাটের এই অংশটা আছে, হ্যাঁ। তাহলে 5টা ভাগ দেখলে। আচ্ছা, অগ্নুদ্গম, ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয় ও মানুষের জীবন। অগ্নুৎপাত এবং ভূমিকম্প দুটোই ভূ অভ্যন্তরীণ শক্তির আকস্মিক বহিঃপ্রকাশ। এগুলো সব পৃথিবীর অভ্যন্তরে ঘটে, হ্যাঁ, আকস্মিক বহিঃপ্রকাশ হয়। এর ফলে একদিকে যেমন পৃথিবীর ভূপ্রকৃতি, জলবায়ুর বড় ধরনের পরিবর্তন হতে পারে, সম্পত্তি ধ্বংস হয়ে বিপর্যয়ও ঘটতে পারে। আবার পৃথিবীর অনেক আগ্নেয়গিরি অঞ্চল অত্যন্ত জনবহুল। আগ্নেয় ভস্ম লাভা থেকে উর্বর মাটি তৈরি হয়, যা কৃষিকাজে খুবই উপযুক্ত। দেখো, আগ্নেয় ভস্ম লাভা থেকে উর্বর মাটি তৈরি হয়, যেমন আমাদের দাক্ষিণাত্য খুব উর্বর মাটি, এটা কিন্তু আগ্নেয়গিরি অগ্নুৎপাতে লাভা বেরিয়েই তো হয়েছে। যেমন ভারতের দাক্ষিণাত্যের মালভূমি উর্বর কৃষ্ণ মৃত্তিকা। আগ্নেয়গিরির অধ্যুষিত অঞ্চলে উষ্ণ প্রস্রবণ গাইজার থেকে অনেক সময় মূল্যবান রত্ন খনিজ পাওয়া যায়, যেমন দক্ষিণ আফ্রিকার কিম্বারলি হীরের খনি অঞ্চল। আচ্ছা, অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের মতো ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর কোনো সুযোগ থাকে না। এটা এখনও আমাদের মানে সেভাবে প্রযুক্তিটা আসেনি যে আগে থেকে সতর্ক করে দেবে, হ্যাঁ, যেমন আমরা ওয়েদারের ক্ষেত্রে পেয়ে গেছি সেটা, কিন্তু এটা এখনও সেভাবে হয়নি, হ্যাঁ। তাই আকস্মিক ভূমিকম্পে ঘরবাড়ি ভেঙে চাপা পড়ে প্রচুর প্রাণহানি হয়, বড় বড় ধস ফাটল তৈরি হয়, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়, ভূমিকম্পের ক্ষয়ক্ষতিগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কী হয় সেটা বললেও বলা হবে। বড় জলাধারের চাপে ভূমিকম্প হলে, যেমন মহারাষ্ট্রের কয়না জলাধার, বাঁধ ভেঙে জলাধারের জল বেরিয়ে গিয়ে বন্যা হয়ে যায়। সমুদ্রের তলদেশে বা উপকূল অঞ্চলে ভূমিকম্পের ফলে ঢেউয়ের উচ্চতা বেড়ে যায়, যেমন সুনামি হয়েছিল ইন্দোনেশিয়ায়, প্রায় 3 লক্ষ লোক মরে গেছে, হ্যাঁ। জলের তলায় যদি ভূমিকম্প হয়, সেই জলের ঢেউ আছড়ে পারে বহু লোক মরে যায়। পৃথিবীব্যাপী জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন মানে শহরে পরিণত হয়। ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বহুতল রাস্তাঘাট, বাঁধ, জলাধার নির্মাণ, অবৈধ খনি খনন সবই সম্ভাব্য বিপর্যয়ের প্রবণতাকে বাড়িয়ে তুলেছে। এগুলো আরও মানুষের কার্যকলাপ মানে তোমার ভূমিকম্পকে আরও বাড়িয়ে দিয়েছে, হ্যাঁ, ক্ষয়ক্ষতিকে বাড়িয়ে দিয়েছে। ভূমিকম্পের ফলে কখনো কখনো উপকূল অঞ্চলে ভূভাগ নিমজ্জিত হয়। উপকূলের অঞ্চলে কী হয়, নিচু তো, ভূমিকম্পের ফলে ডুবে যায়, দিয়ে প্রাকৃতিক বন্দর তৈরি হয়। বহু আন্তঃসাগরীয় এলাকা ভেসে ওঠে, নতুন ভূভাগ তৈরি হয়। আবার কিছু জিনিস ভেসে ওঠে, করাচির কাছে যেমন কাদার দ্বীপ, হ্যাঁ, এগুলো পৃথিবীর জলের তলায় ছিল, এগুলো ভেসে উঠে আবার নতুন ভূভাগ তৈরি হয়। সব রকমই আছে, নিমজ্জিতও হয়, তৈরিও হয়। 26শে ডিসেম্বর 2004 সালে ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপের কাছে ভারত মহাসাগরীয় পাত, হ্যাঁ, ও বার্মা পাতের সংঘর্ষ। এটা মনে রাখবে যে বিরাট সুনামি হয়েছিল 2004 সালে, তখন কোন কোন পাত ছিল, ভারত মহাসাগরীয় পাত আর বার্মা পাত। দেখো এখানে একটু দেখিয়ে দিয়েছে, ভারত মহাসাগরীয় পাত আর বার্মা পাত, এই দুটো পাত সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষের ফলে রিক্টার স্কেলে 8.9 মাত্রায় ভূমিকম্প হয় এবং ভয়ঙ্কর জলোচ্ছ্বাস হয়, সুনামি। ভারতবর্ষ সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় 11টা দেশে বহু ক্ষয়ক্ষতি ও 3 লক্ষ মানুষের প্রাণহানি ঘটেছিল এই জায়গায়। পূর্বাভাস ও প্রয়োজনীয় পরিকল্পনা। ভূমিকম্পের পূর্বাভাস দেয়া যায় না, কিন্তু কিছু সতর্কতামূলক ব্যবস্থা ও পরিকল্পনা প্রচুর জীবনহানি আটকাতে পারে। যেমন ভূমিকম্প প্রতিরোধী নির্মাণ, হ্যাঁ, ভূমিকম্পের পূর্বাভাস সেভাবে এখনও দেয়া যায় না, কিন্তু বলছে ভূমিকম্পের প্রতিরোধী নির্মাণ, যেগুলো ভূমিকম্পে হয়ে ক্ষতি হয় না, যেমন জাপান টাপান এইসব জায়গায় দেখবে কাঠের বাড়ি হয় বেশি, হ্যাঁ, যেগুলো ওদের ভূমিকম্প বেশি হয় তো, ওই যাতে চট করে মানুষ মারা না যাবে। আপৎকালীন প্রস্তুতি মানে ওই সময় প্রস্তুতি, বিপর্যয় ব্যবস্থাপনা, অনেক সময় আমাদের নিজস্ব পর্যবেক্ষণ, দেখবে প্রাণীরা, পিঁপড়েরা অনেক সময় বুঝতে পারে ভূমিকম্প হলে। আন্দামানে যখন সুনামি হয়েছিল, কিন্তু জারোয়ারা কিন্তু বেঁচে গেছিলো, ওরা বুঝতে পেরেছিল প্রকৃতির একটা থমথমে ভাব দেখে, পিঁপড়েরা গর্ত থেকে বেরিয়ে পড়েছিল।
হ্যাঁ, অনেক প্রাণীরা কিন্তু সব ডাঙায় উঠে চলে এসেছিলো। ওরা প্রকৃতিতে থাকতে থাকতে ওরা বুঝতে পেরে যায়। নিজস্ব পর্যবেক্ষণ, পরিবেশের আকস্মিক পরিবর্তন, জীবজন্তুদের অস্বাভাবিক আচরণ ভূমিকম্প সম্পর্কে আগাম বার্তা দিতে পারে। আচ্ছা, আর একটা হচ্ছে বিপর্যয় ব্যবস্থাপনা। কীরকম করে বিপর্যয় ব্যবস্থা করবে ভূমিকম্প হলে? বাড়ির ঝুঁকিপূর্ণ বিষয়গুলি চিহ্নিত করো, যেখানে দুর্বল হয়তো ফাটল ধরেছে, ভেঙে পড়তে পারে, সেগুলো চিহ্নিত করতে হবে। দুর্জয় মোকাবিলার পরিকল্পনা, জরুরিকালীন জিনিসপত্র গুছিয়ে রাখা, বাড়ির দুর্বল স্থান মেরামত করা, ভূমিকম্প চলাকালীন কোনো শক্ত আসবাবের তলায় আশ্রয় নেওয়া, খাটের তলায় বা টেবিলের তলায় আশ্রয় নিতে হয়। কম্পন থেমে গেলে আঘাত বা ক্ষয়ক্ষতির অনুসন্ধান, বিপর্যয় ব্যবস্থা ও পরিকল্পনার অনুসরণ। আচ্ছা, যদি হঠাৎ করে ভূমিকম্প শুরু হয় তখন তুমি কী করবে? হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে কোনো খোলা জায়গায় যেতে হবে। হ্যাঁ, বাড়ির ভেতর থাকা যাবে না, স্কুল যেখানেই থাকো ফাঁকা জায়গায় যেতে হবে। যদি খোলা জায়গায় বেরিয়ে যাওয়া সম্ভব না হয় তবে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়তে হবে। ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল বারান্দা, সিঁড়ি, লিফট ব্যবহার এড়িয়ে চলবে। হ্যাঁ, ওগুলো বেশি তাড়াতাড়ি মানে ভেঙে যায়। ঝুল বারান্দা, ঝোলা বারান্দা, যেটা সিঁড়ি, লিফট। বাড়ি থেকে বেরোবার আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নেবে। তাহলে এইগুলো তোমাদের মোটামুটি ভূমিকম্প সম্বন্ধে বলতে গেলে বলতে আছে। তোমাদের এখানে দেখো কিছু কারণ ভূমিকম্পের জন্য যেগুলো দায়ী হচ্ছে: আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ধস, হ্যাঁ, প্রাকৃতিক কারণ, পাতের সঞ্চরণ। হ্যাঁ, এই যে এই পয়েন্টগুলো তোমরা একটু করতে পারো: আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ধস, পাতের সঞ্চরণ। তারপর হচ্ছে তোমার হিমানি সম্প্রপাত, হ্যাঁ, ভঙ্গিল পর্বতের উত্থান, উল্কাপাত, এগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। আর অপ্রাকৃতিক কারণগুলোর মধ্যে কী কী আছে? হ্যাঁ, অপ্রাকৃতিক কারণ হচ্ছে জলাধারের চাপ, ভূগর্ভে পারমাণবিক বোমা বা ডিনামাইট বিস্ফোরণ, অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনিজ পদার্থের উত্তোলনের ফলে খনির ছাদে ধস নেমে ভূমিকম্প হতে পারে। আচ্ছা, ভূমিকম্পের ফলাফলটা আমি একটু এখানে বলে দিচ্ছি। ভূমিকম্পের ফলাফল দেখো, প্রথমত জীবন ও সম্পত্তিহানি ঘটে। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে পরিবহন ব্যবস্থা বিপর্যয় হয়ে পড়ে। জলাধার ভেঙে হঠাৎ বন্যার সম্ভাবনা বাড়ে, সুনামি সৃষ্টি হয়। আচ্ছা, নতুন ভূভাগ সৃষ্টি হয়, বন্দর গঠনে সহায়তা করে। যখন ভূভাগ উঁচু হয়ে যায়, মানে নিচু হয়ে যায়, তখন বন্দর গঠনে সাহায্য করে। আচ্ছা, এখানে কিছু কিছু কোশ্চেন তোমাদের একটুখানি জানতে হবে। ভূমিকম্প কাকে বলে, ভূমিকম্পের কারণ কি, ভূমিকম্পের ফলাফল কি, নবীন ভঙ্গিল পর্বতগুলো কেন ভূমিকম্প প্রবণ। হ্যাঁ, পৃথিবীর অভিসারী পাতসীমানায় অবস্থিত হয় নবীন ভঙ্গিল পর্বতগুলো। পর্বতের উত্থান প্রক্রিয়া ওখানে চলতে থাকে, মানে পর্বত গঠনের কাজ চলতে থাকে। হ্যাঁ, এইসব কারণেই নবীন ভঙ্গিল পর্বতগুলো বেশি ভূমিকম্প প্রবণ হয়। আচ্ছা, এইগুলোই মোটামুটি পড়ে রাখবে। তোমাদের যখন অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে সেরকম হলে ভূমিকম্প থেকে কিছু দিতে হবে। আর ভূমিকম্প থেকে রক্ষা পেতে কী কী করা উচিত তোমাদের তো ওটা আগেই বলে দিলাম আমি। হ্যাঁ, কেন্দ্র উপকেন্দ্র কাকে বলে, সিসমোগ্রাফ কী, রিক্টার স্কেল কী, হ্যাঁ, ভূমিকম্পের 3টে তরঙ্গগুলোর বৈশিষ্ট্য, পার্থক্য, হ্যাঁ, এগুলো খুব ভালো করে পড়ে রাখবে। 3টে তরঙ্গের পার্থক্য, পিএস, এই তরঙ্গগুলোর পার্থক্য, ভূমিকম্পের কেন্দ্র, এই যে কেন্দ্র উপকেন্দ্রের যে পার্থক্য। হ্যাঁ, এগুলো ভিডিওটা পজ করে করে দেখো, লিখে নিতেও পারবে তোমরা। আমি ওই জায়গাগুলো একটুখানি তোমাদের করে দিচ্ছি। হ্যাঁ, পি তরঙ্গ, এখানে একটা পার্থক্য দেওয়া আছে, পি তরঙ্গ, এল তরঙ্গ, এস তরঙ্গের পার্থক্য। এই যে এটাও তোমরা দেখে করতে পারো, পি তরঙ্গ আর এস তরঙ্গের পার্থক্য। হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে পি তরঙ্গ আর এস তরঙ্গের পার্থক্য, এটাও করতে পারো। এগুলো ভিডিওটা পজ করে করে তোমরা করে নেবে। আচ্ছা, আর কী কী কোশ্চেন আমি দেখছি সেগুলো একটুখানি তোমাদের বলে দিচ্ছি। বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে, এই যে সুনামি কী, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও তোমরা একটুখানি করে নেবে। বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে, এগুলো সব একটু করে তোমরা এখান থেকে এই ভিডিওটা পজ করে 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 নিতে পারো। তিনটে তরঙ্গ, ঠিক আছে। হ্যাঁ, ভালো করে পড়বে, ভিডিওটা ভালো করে দেখবে, যে জায়গাগুলো আমি হাইলাইট করে দিলাম ওগুলো একটু ভিডিওটা পজ করে করে দেখে নেবে। থ্যাংক ইউ।